স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বরগুনায় হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, শতাধিক রোগী হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু। খরায় রাজশাহীতে ঝরে পড়ছে আম, ফলন নিয়ে শঙ্কা, সাতক্ষীরায় ৮ টন অপরিপক্ক আম জব্দ। চট্টগ্রামে প্রাইভেট কারে গুলি করে জোড়া খুনের ঘটনায় আরেকজন গ্রেফতার, অস্ত্রগুলি উদ্ধার। বিস্তারিত। বরগুনায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। এতে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে হালিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বড়ইতলা গ্রামে। এছাড়া ডায়রিয়ার আক্রান্ত হয়ে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১০৬ জন রোগী হাসপাতালটিতে ভর্তি হন। হঠাৎ এ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। পর্যাপ্ত পরিমাণ শয্যা না থাকায় মেঝেতে ঠাঁই হয়েছে অনেকের। দর্শক, এ বিষয়ে কথা বলতে বরগুনা থেকে যুক্ত আছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, হঠাৎ করে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন? আনোয়ারুল আলম, আপনি যেমনটা জানতে চাচ্ছেন, আমি রয়েছি বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, যেখানে আজ সকাল ১১টার দিকে হালিমা নামের ১৫০ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের বড়ইতলা গ্রামে। তিনি হাতেম আলীর স্ত্রী। এবং আমরা যদি বলি যে এই প্রতিদিনই যে পরিমাণ ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, এতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা। এখানে দেখা গেছে যে গত ২৪ ঘন্টায় প্রায় ১০৬ জনের মতো এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং এক সপ্তাহের কথা যদি আমি বলতে চাই, সেখানে এক সপ্তাহে প্রায় ২৬০ জনের মতো ভর্তি হয়েছেন। এছাড়াও কিন্তু প্রতিদিনই এই ডায়রিয়ার কিন্তু বেড়েই চলছে। অনেকেই পেটে ব্যথা নিয়ে ভর্তি হচ্ছেন, অনেকে আবার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তি নিচ্ছেন। এখানে যে অবস্থা দেখা যাচ্ছে যে যে পরিমাণ সিট রয়েছে, সেই সিটে কিন্তু বেডে কিন্তু তাদের ঠাঁই না হয়ে অনেকে মেঝেতে কিন্তু তাদের ঠাঁই হয়েছে। এখানে যারা অসুস্থ রোগীর সাথে আসছে, তারাও কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। এমনটা কিন্তু পরিবেশ এখানে তেমন ভালো দেখা যাচ্ছে না। এখানে নোংরা পরিবেশে কিন্তু রয়েছেন। এছাড়া যদি বলি যে এখানে যে সংকট রয়েছেন, স্যালাইন সংকট রয়েছে, সেটাও কিন্তু এখানে কর্মকর্তারা বলছেন। এরকম যদি চলতে থাকে, তাহলে ভবিষ্যতে আরো দেখা যাবে যে দিন দিন যে পরিমাণ রোগীর সংখ্যা বাড়ছে, তাতে এখানে ডাক্তাররা কিন্তু আহ, এই যে রোগীদের কিন্তু চিকিৎসা সামাল দিতে পারবে না। এছাড়াও যদি আমরা বলতে যাই যে এই ডায়রিয়া রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় কিন্তু ৫২ জন এখানে ডেঙ্গু রোগীর ভর্তি হয়েছেন। তারা সেখানেও কিন্তু দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণে সিট নাই, তারাও কিন্তু মেঝেতে ঠাঁই হয়েছে। এবং চিকিৎসক সংকট রয়েছেন, এই হাসপাতালে রয়েছেন নার্স সংকট। যারা ইন্টার্নিং দিত যে সকল শিক্ষার্থীরা, তারাও কিন্তু বিভিন্ন আন্দোলনের কারণে তারাও আসছেন না। এই কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছেন এই সকল যারা সেবা দিতে আসছেন তারা। আমরা যদি বলি যে ডেঙ্গু রোগীর কিন্তু এখানে প্রতিদিনই বাড়তে যাচ্ছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আনোয়ারুল। শাহ আলী, আপনাকে ধন্যবাদ। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী। রাজশাহীতে এবার আমের প্রত্যাশিত ফলন হয়েছে, কিন্তু খরার কারণে কিছু আম ঝরে পড়ায় চাষি ও বাগান মালিকরা হতাশ। ফলন ধরে রাখতে বাগানে নিয়মিত পানি দেওয়া সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে ফল গবেষণা কেন্দ্র। রাজশাহীর সুস্বাদু আম বাজারে আসবে মে মাসের শেষ দিকে। এবার ফলন ভালো হওয়ায় উচ্ছ্বাস ছিল চাষিদের মাঝে। কিন্তু চলমান তীব্র তাপপ্রবাহে রাজশাহীর বিভিন্ন বাগানে আম ঝরে পড়ার হার বাড়ছে। প্রথমবারের মুকুল কিছুটা ঝরে গেছে, আর কিছুটা আসছে। দ্বিতীয় মুকুল যেটা আছে সেটা আসি আপনার। এবার মুকুল আসছিল, কিন্তু কুয়াশার কারণে আমগুলো জ্বলে গেছে আর কি। তারপর পরবর্তীতে নামলা মুকুলগুলোতে আম ভালোই আছে, কিন্তু যদি বাজার ভালো থাকে তো আমরা লাভবান হব ইনশাল্লাহ। এখন বিভিন্ন রকম পোকা ও ছত্রাকের হাত থেকে ফলন রক্ষায় তৃতীয় দফায় স্প্রে করা হচ্ছে। যে হপার বিষটা আছে ২০ SL, সেই বিষটা আমরা ব্যবহার করছি। আর যে ২ ধরনের পাউডার ব্যবহার করছি, যাতে আমটা ভালো হয়, পোকা না লাগে, যাতে রংটা সুন্দর হয়। 2টা স্প্রে অলরেডি হয়ে গেছে, বর্তমানে 3য় স্প্রে চলছে। মানে পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা স্প্রে করছি। এবার ১৯,৬০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,৬০,০০০ মেট্রিক টন। কাঙ্ক্ষিত ফলন পেতে অক্লান্ত পরিশ্রম করছেন চাষি ও বাগান মালিকরা।
আগের ফলনের চান এবার কিন্তু বেশি আমরা ফলন পাবো, এবং যদি প্রাকৃতিক দুর্যোগে যদি আমরা কোনো ব্যাঘাত না ঘটে, যে তাদের যে শিডিউল, যে সেচ কার্যক্রম 15 দিন অন্তর অন্তর এইটা অব্যাহত রাখতে হবে। আম উত্তোলন করার বা আম পাড়ার 20 থেকে 25 দিন পূর্ব পর্যন্ত এই সেচ কার্যক্রম চালিয়ে যেতে হবে। বৃষ্টি যদি পর্যাপ্ত হয় তাহলে সেচ কার্যক্রম চালানোর দরকার নাই। রাজশাহীতে গত মৌসুমে 19,578 হেক্টর জমিতে আম চাষ হয়েছিল। উৎপাদন হয় 2.5 লাখ মেট্রিক টন। দীপ্ত, বার্তাকক্ষ। সাতক্ষীরায় অপরিপক্ক আম বাজারজাতকালে অন্তত 8 টন আম জব্দ করেছে জেলা প্রশাসন। সকালে সাতক্ষীরা বাইপাস সড়কে অভিযান চালিয়ে আমবাহী একটি ট্রাক আটক করে জেলা প্রশাসনকে খবর দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে মোট 417টি ক্যারেটে 8 টন গোবিন্দভোগ জাতের অপরিপক্ক আম পাওয়া যায়। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রশাসনের পক্ষ থেকে গোবিন্দভোগ আম বাজারজাতকরণে নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী সময়ের আগেই বিক্রির চেষ্টা করছে। বেলা 12টার দিকে জব্দ করা আমগুলো ধ্বংস করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। সেখানকার নার্সরা জানান, শনিবার সকালে জরুরি বিভাগে চিকিৎসাধীন এক যুবকের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করা হয়। এরপরই 1 নম্বর ওয়ার্ডের চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। এ সময় 8 থেকে 10 জনের একটি দল আসবাবপত্র সহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ভাঙচুর করেন। আহত হন বেশ কয়েকজন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে এক্সেস রোডে প্রাইভেট কারে গুলি চালিয়ে 2 জনকে হত্যার ঘটনায় আরও 1 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালীর হাতিয়া থেকে শুক্রবার রাতে মেহেদি হাসানকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর আত্মগোপনে চলে যায় সে। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মেহেদি হাসানকে চট্টগ্রামে এনে শনিবার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। গত 30 মার্চ রাতে মোটরসাইকেলে ধাওয়া করে একটি প্রাইভেট কার থামিয়ে 2 জনকে গুলি চালিয়ে হত্যা করা হয়। এতে আহত হন আরও 2 জন। এরপর গত 6 এপ্রিল গভীর রাতে নগরীর সদরঘাট এলাকা থেকে সজীব নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন ডগিরখাল এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, বিয়ার ও অলিভ অয়েল জব্দ করেছে কোস্টগার্ড। দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। অভিযানে 1056 ক্যান বিয়ার, 1161 বোতল বিদেশি মদ এবং 4 বোতল অলিভ অয়েল জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আওতাধীন উপকূলীয় এবং এটা আমরা নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে ঘোষণাপত্রটি পাঠ করা হয়। এছাড়াও নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন ও 23 মের 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। এর আগে মহাসমাবেশ ঘিরে ফজরের নামাজের পর ঢাকাসহ অন্যান্য জেলা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন। এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। যে আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী। ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন। সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে
নারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন করার উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস পার হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঢাকার মগবাজারে দলটির জেলা ও মহানগরীর আমির সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলেও উল্লেখ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। স্বাধীনতার পর থেকে যারা দেশের সম্পদ চুরি করেছে তাদের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান শফিকুর রহমান। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়, কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি বাদল বন্যা দুর্যোগ এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের দেয়া সময়সীমা যৌক্তিক বলে মনে করে এবি পার্টি। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে এক অনুষ্ঠানে মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। বাংলাদেশের নির্বাচন কমিশন কোনো নির্বাচন গত 20 বছরে করে নাই। এই নির্বাচন কমিশনের সক্ষমতা কতটুকু আমরা কিন্তু জানি না। জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন, দেখেন স্থানীয় নির্বাচনের ব্যাপারে বাস্তবতাটা হচ্ছে ৭১-এর যুদ্ধের সময়ও বাংলাদেশে এমন কোনো বাস্তবতা তৈরি হয় নাই যে আমার কেন্দ্র থেকে একদম ইউনিয়ন পর্যন্ত আমার কোনো সরকার নাই। এই মুহূর্তে বাংলাদেশের 53 বছরে একটা আনপ্রেসিডেন্টেড নজিরবিহীন ঘটনা ঘটে আছে, সেটা হচ্ছে আমাদের কোনো সরকার নাই নির্বাচিত। টোটাল রাষ্ট্র চলছে আমলা নির্ভরতা দিয়ে। এই রিয়েলিটি আমরা ৭১-এর যুদ্ধের সময়ও দেখি নাই। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আটক 2 বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতরাত 3:30টার দিকে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেয় বিএসএফ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী জানায়, মাহফুজ ইসলাম ইমন ও সাজেদুল ইসলাম নামের ওই 2 যুবক টিকটক ভিডিও ধারণের সময় ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। তখন বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও আবাসিক হল সংসদ নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হয়েছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই মুহূর্তে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। এজন্য ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে পরিচয়পত্র নিজের সঙ্গে রাখার কথাও বলা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, শনিবার বেলা 11:15টার দিকে আগুনের খবর পেয়ে শুরুতে 2টি ইউনিট নিয়ন্ত্রণের কাজ শুরু করে, পরে আরও 4টি ইউনিট যোগ দেয়। প্রায় 2.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় গুদামে থাকা মালামাল ও পাশের একটি বসতবাড়ি, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীর গুলশানে অবস্থিত বিটিআই ল্যান্ডমার্কে অনুষ্ঠিত হল দিনব্যাপী বিটিআই সামার সেলস কার্নিভাল। সকাল 10টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে রাজধানীর রিয়েল এস্টেট খাতে বিনিয়োগকারীদের জন্য রাখা হয় নানা চমক। এই কার্নিভালের মূল আকর্ষণ হিসেবে বিটিআই ঢাকার বিভিন্ন লোকেশনে একই সাথে 20টি নতুন আবাসিক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্যানেল ডিসকাশনে উপস্থিত ছিলেন বিডা ও বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইকে আর্কিটেক্টস এর স্থপতি এহসান খান, নকশাবিদ এর স্থপতি বায়োজিৎ মাহমুদ খন্দকার, প্র্যাক্সিস আর্কিটেক্টস এর স্থপতি নাজলি হুসাইন সহ আরও অনেকে। আন্তর্জাতিক, সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধের লক্ষ্যে ভারত কোনো বাঁধ নির্মাণের উদ্যোগ নিলে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই হুঁশিয়ারি দেন। শুক্রবার পাকিস্তানের এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সিন্ধুর পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানির প্রবাহ ভিন্ন পথে চালিত করা এই ধরনের আগ্রাসন।
খেলার খবর। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশ নারী দলের। ধারাবাহিক ব্যর্থতার কারণে এক ধাপ পিছিয়ে 10ম স্থানে নেমে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। শুক্রবার আইসিসির প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে 2022 সালের মে থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোর 50% এবং এরপর থেকে খেলা ম্যাচগুলোর শতভাগ পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ে বাংলাদেশ নারী দল 9টি দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে আইরিশদের কাছে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ এবং চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হোয়াইট ওয়াশ হয়েছে তারা। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বরগুনায় হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, শতাধিক রোগী হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু। খরায় রাজশাহীতে ঝরে পড়ছে আম, ফলন নিয়ে শঙ্কা, সাতক্ষীরায় 8 টন অপরিপক্ক আম জব্দ। চট্টগ্রামে প্রাইভেট কারে গুলি করে জোড়া খুনের ঘটনায় আরেকজন গ্রেফতার, অস্ত্র গুলি উদ্ধার। ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।